আজকের এই আয়োজন আর 10টি আয়োজনের মতো নয়। আমরা আজকের এই মহিলা সমাবেশে কাদেরকে ডেকেছি? আমরা তাদেরকেই ডেকেছি যারা বিএনপি পরিবারের সদস্য, অর্থাৎ আপনার সন্তান ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে, কিংবা আপনার স্বামী কিংবা আপনার ভাই মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। এটি হচ্ছে প্রাথমিক পরিচয়। এর বাইরেও আমরা প্রত্যাশা করি এমন মা বোন এখানে উপস্থিত আছেন যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা কোনো না কোনোভাবে বিগত 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাদের গুন্ডা বাহিনীর দ্বারা অত্যাচারিত কিংবা নিপীড়িত হয়েছেন, সেই মুক্তিকামী মা বোনদেরও এক একাংশ এখানে উপস্থিত বলে আমরা বিশ্বাস করি। প্রিয় মা বোনেরা, আমরা মূলত আজকে আপনাদেরকে এসেছি আপনাদের কাছে এই জন্য, আমরা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এসেছি। মনে হতে পারে যে কি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছে কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করছে। কারণ আমরা জানি দীর্ঘ এই 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজনৈতিক সহকর্মী যারা পুরুষ, তারা যেভাবে রাজপথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, শারীরিক কিংবা কারা নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও রাজপথ আঁকড়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। এটা কখনোই সম্ভব হতো না যদি না পদ্মার আড়ালে থাকা আমার মা বোনেরা, এই নারী সদস্যরা তাদের অকুণ্ঠ সমর্থন এই পুরুষদের পক্ষে না দিতেন। আমরা সেই কারণেই আনুষ্ঠানিকভাবে আমার মা বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে কেন এসেছি? যখন আমরা আমাদের নিজেদের ঘরে থাকতে পারিনি আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে, যখন আমরা আমাদের নিজেদের মা কিংবা স্ত্রী কিংবা বোনের রান্না করা খাবার মাসের পর মাস খাবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, তখন এইরকম হাজারো মা বোন আমাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাদের জন্য ওই রাত 2টোর সময়ও গরম খাবার আমাদের প্লেটে সাজিয়ে দিয়েছেন। আমরা সেই দিনগুলোর কথা ভুলে যাইনি। আমরা সেই কারণে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। 2018 সালে যখন আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ডায়াগনোসড হলো, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমি অভাগা সন্তান, আমাকে শেখ হাসিনার কারাগারে থাকতে হয়েছে। সবে বরাত হলো, আমার মা আমার বাবার চিকিৎসার কারণে তার পাশে ছিলেন। সবে বরাতের দিন আমার এই মহিলা দলের মা বোনেরা আমার এবং আমার সহকর্মীদের জন্য যশোর কারাগারে সবে বরাতের রুটি এবং হালুয়া রান্না করে দিয়ে গিয়েছিলেন। তার আগে যখন আমি নড়াইলের একটি কর্মসূচি থেকে গ্রেফতার হলাম, পুরুষ শূন্য নড়াইলে আমাদের ওই রাতের খাবার দেওয়ার জন্য যশোরের মহিলা দল ছুটে গিয়েছিলেন। আমরা কিন্তু সেই দিনগুলোর কথা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি বলেই পরিবর্তিত পরিস্থিতিতে একটু অনুকূল পরিবেশে আমরা চেষ্টা করেছি আমার সেই মা বোনদের কাছে ছুটে আসতে, যাতে করে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। প্রিয় মা বোনেরা, আপনার স্বামী কিংবা আপনার সন্তান যখন হাসিনার কারাগারে অবরুদ্ধ, তখন ওই সংসারটি কিভাবে চলবে? প্রতিদিনকার বাজারের জন্য অর্থের সংস্থান করতে যেমন আপনাকে যুদ্ধ করতে হয়েছে, আপনার সন্তানের পড়ালেখার খরচ যোগাতে যেমন কখনো ক্ষেত্র বিশেষে আপনাকে হাত পাততে হয়েছে, ঠিক সপ্তাহে একটা দিন স্বামী কিংবা প্রিয়জনের মুক্তি দেখবার জন্য কিন্তু আপনাকে কেন্দ্রীয় কারাগারেও ছুটে যেতে হয়েছে। আপনাদের সেই কষ্ট, আপনাদের সেই দীর্ঘশ্বাস, আপনাদের সেই প্রার্থনা
আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি বলেই আজ আমরা এসেছি আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে। এই কৃতজ্ঞতা ব্যক্তি এই অনিন্দ ইসলাম অমিতের পক্ষ থেকে শুধু নয়, এই কৃতজ্ঞতা আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রকাশ করতে এসেছি। প্রিয় মা ও বোনেরা, আমি আজকে বক্তব্য দিতে আসিনি। আমি আজকে এসেছি কয়েকটি মানুষের সম্পর্কে কথা বলতে, যে মানুষগুলোর সাথে বাংলাদেশের রাজনীতির ইতিহাস জড়িত, যে মানুষগুলোর সাথে চুরমনকাঠির উন্নয়নের ইতিহাস জড়িত। আমি কথা বলতে এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে। জিয়াউর রহমানের নামটি শুনলে আমাদের সকলের চোখের সামনে একটি ছবি প্রতীয়মান হয়। একটি মানুষ টেবিলে বসে আছেন, তার সামনে দুটো মাইক্রোফোন, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ছবিটি। কিংবা হাতাওয়ালা গেঞ্জি পরে, প্যান্ট পরে একটি মানুষ কোদাল দিয়ে অবিরাম ভাবে মাটি কেটে চলেছে, খাল খনন করছে। কিংবা সাফারি পরা এক ভদ্রলোক অত্যন্ত দ্রুত গতিতে গ্রামের আল ধরে হেঁটে যাচ্ছে, তার দুই পাশে নারী পুলিশ দাঁড়িয়ে হর্ষধ্বনি দিচ্ছে। আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে আসিনি। আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে এসেছি যেই জিয়াউর রহমান বাংলাদেশের নারীদেরকে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করবার জন্য যৌতুক বিরোধী আইন তৈরি করেছিলেন। আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে এসেছি যেই জিয়াউর রহমান বাংলাদেশের নারীদের মর্যাদা এবং আত্মকর্মস্থানের সুযোগ অবারিত করবার জন্য প্রথম নারী বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন। আমি সেই জিয়াউর রহমানের কথা বলছি যেই জিয়াউর রহমান স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশের অর্থনীতি যে দুটি ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, গার্মেন্টস শিল্প যার মধ্যে অন্যতম, সেই গার্মেন্টসকে রপ্তানিমুখী শিল্প করেছিলেন। যেই গার্মেন্টসে আজ প্রায় 40 লক্ষ মা বোন কাজ করে, যাদের উপার্জিত অর্থ দিয়ে কার্যত 2 কোটি মানুষের ভরণ পোষণের সংস্থান হয়। আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে এসেছি যেই জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদের নারী সংসদের আসন 15 থেকে 30-এ উন্নীত করেছিলেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনী, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসারে নারী সদস্যদের অন্তর্ভুক্তির সূচনা করেছিলেন। প্রিয় মা ও বোনেরা, আমি কথা বলতে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। সেই খালেদা জিয়া নয় যেই খালেদা জিয়া মাত্র 35 বছর বয়সে বিধবা হয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য ওই বৈধর্মের সাদা শাড়ি পরে সাধারণ মানুষের কাতারে এসেছিলেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে এসেছি যেই বেগম খালেদা জিয়া আপনাদের সন্তানদের জন্য আজ যে স্কুলে বিনামূল্যে বই পায়, সেই বিনামূল্যে বই দেওয়ার সূচনা করেছিলেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে এসেছি যেই বেগম খালেদা জিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে 60% কোটা নারীদের জন্য সংরক্ষণ করেছিলেন। কারণ তিনি বুঝেছিলেন ছোট বাচ্চারা মাকে ছেড়ে স্কুলে যেতে ভয় পায়, যদি নারী শিক্ষিকা নিয়োগ করা হয় তাহলে নারী শিক্ষিকা ওই ছোট বাচ্চাদেরকে মায়ের স্নেহ কিংবা বোনের আদর দিয়ে আগলে রাখতে পারবে। প্রিয় মা ও বোনেরা, আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে এসেছি যিনি তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের নারীদেরকে, বিশেষ করে তরুণী এবং যুবতীদেরকে অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি অ্যাসিড বিরোধী আইন তৈরি করেছিলেন। যদি করে পুরুষ, যদি কোনো উচ্ছৃঙ্খল যুবক কোন যুবতী কিংবা তরুণী মেয়েদের দিকে অ্যাসিড ছুড়ে মারে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রথা চালু করেছিলেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে এসেছি যেই বেগম খালেদা জিয়া এই চুরমনকাঠি ইউনিয়নকে সারা বিশ্বের মানচিত্রে পরিচিত করেছেন যশোরে বিজ্ঞান এবং
আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে এসেছি, যেখানে যার কারণে আমার গ্রামের মা বোনেরা অসুস্থ হলে আজও তার চিকিৎসককে যশোর 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালে যায়, যেই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। প্রিয় মা বোনেরা, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছি, আমি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার কথা বলেছি, যাকে আপনারা তিনবার আপনাদের আঁচল উজাড় করে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন। এখন আমি কথা বলবো তাদের সন্তান তারেক রহমানের কথা। তারেক রহমান হাসিনার ষড়যন্ত্র, দেশি বিদেশি শত্রুদের ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন দেশ ছেড়ে দূরে থাকবার পরও যিনি গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিয়েছে, যার নেতৃত্বের কারণেই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি সকলে এক কাতারে দাঁড়িয়েছিল, সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছে। তারেক রহমান বলছে, অতীতে বাংলাদেশের জনগণ যেভাবে বিএনপিকে 4 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, আগামীতেও যদি বাংলাদেশের জনগণ, আমার মা ও বোনেরা আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, তাহলে তারেক রহমান কি করবেন? তারেক রহমান প্রতিটি পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চান। এই পারিবারিক কার্ডের কাজ কি? আমার মা বোনরা যারা সংসার পরিচালনা করেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন প্রতি মাসে কিছু জিনিস আপনাদেরকে কিনতেই হয়। হয়তোবা যাদের অনেক জমি আছে তারা ফসল উঠলে হয়তোবা তাদের নতুন করে চাল কিনতে হয় না, কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষের বাস্তবতা তো তাই নয়। বাস্তবতাটি হচ্ছে প্রতি মাসে আপনাকে আমাকে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, লবণ, চিনির মতো জরুরি 8-10টা, আটা ময়দার মতো 8-10টা জিনিস কিনতেই হয়। আপনার স্বামী কিংবা সন্তানের উপার্জিত যে অর্থ দিয়ে আপনাকে সংসার পরিচালনা করতে হয়, তার একটি বৃহৎ অংশ এই জিনিসগুলো কেনবার পেছনে খরচ করতে হয়। তারেক রহমান চান এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটি প্রতি মাসে আপনাকে কিনতে হয়, এর খরচের একটি অংশ সরকারের তরফ থেকে দিতে, এবং তার জন্য তিনি পারিবারিক কার্ডটি চালু করতে চান। প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায়, অর্থাৎ এক এক সংসারের প্রয়োজন এক এক ধরনের। কোন যে সংসারে 4 জন সদস্য সেই সংসারের প্রয়োজন যেমন, যে সংসারে 8 জন সদস্য সেই সংসারের প্রয়োজন ভিন্ন। অর্থাৎ সংসারের সদস্য সংখ্যা বিবেচনায় তিনি প্রতিটি পরিবারকে সরকারের তরফ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন প্রতি মাসে কিনতে পারে তার জন্য একটি আর্থিক সহায়তা সংস্থান করতে চান। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পারিবারিক কার্ড তিনি কিভাবে দিবেন। উনি বলছেন, আগামীতে যদি বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ পান, তাহলে উনি এই পারিবারিক কার্ডটি প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে দিতে চান, যাতে করে সংসারের খরচ নির্বাহে নারীর অংশগ্রহণ থাকে, যাতে করে নারীর মর্যাদা আরো সমুন্নত হয়। প্রিয় মা ও বোনেরা, এখানে যারা উপস্থিত তাদের অনেকেরই স্বামী, সন্তান, নিকটজন কৃষি কাজের উপর নির্ভরশীল। অর্থাৎ ফসল ফলিয়ে যে ফসল তৈরি হয় সেই ফসল বিক্রি করে আপনাদের সারা মাস বা সারা বছরের খরচ জন্য। এইমাত্র কিছুদিন আগে হঠাৎ করে বৃষ্টি হলো, শিলাবৃষ্টি, যাতে করে আমার এই সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন, কাশিমপুর ইউনিয়ন এবং চুরমনকাঠি ইউনিয়নে বিস্তৃত ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। আমার কৃষক দলের ভাইরা এই ক্ষেতের যে কৃষকদের দুঃখ কষ্টের কথা শুনেছে, জানবার চেষ্টা করেছে কিভাবে তাদের ক্ষতি পূরণ করা যায়। এইরকম ঘটনা প্রতি বছরে আমাদের প্রয়াস হয়। শীতকালের আগে হঠাৎ করে বৃষ্টি হয়, যারা শীতকালীন সবজি লাগান একটু আগে দেখা যায় সে সবজির ক্ষেত নষ্ট হয়ে যায়।
তাই তারেক রহমান কি করতে চান? তারেক রহমান চান যদি রাষ্ট্র পরিচালনা তিনি সুযোগ পান, তিনি কৃষি বীমা চালু করতে চান। কৃষি বীমা বলতে কি বোঝাচ্ছে? ধরেন আজকে যাদের ফসলের ক্ষেত নষ্ট হলো, অর্থাৎ পাকা ধান ক্ষেত নষ্ট হয়ে গেল, আপনার ওই ফসলের ক্ষেতে যদি 50,000 টাকার ধান হবে বলে আপনি ধারণা করে থাকেন, তাহলে আপনি কি বীমা করবেন? 50,000 টাকার বীমা করবেন, যাতে করে আপনার ফসলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো কারণে ফসল হানি ঘটে, তাহলে বীমা কোম্পানি আপনাকে উৎপাদন খরচটি আপনার হাতে তুলে দেবে। গুরুত্বপূর্ণ বিষয়টি সেখানে না, আপনাকে বীমা করতে গেলে একটা খরচ দিতে হয়, যাকে বলে ইংরেজিতে প্রিমিয়াম। অর্থাৎ আপনাকে প্রতি মাসে একটি খরচ বীমা কোম্পানিকে দিতে হয়, যার বিনিময়ে আপনাকে ওই বীমা সুরক্ষা দেবে, আপনার ফসলের সুরক্ষা দেবে। তারেক রহমান চান প্রতিটি কৃষককে এই কৃষি বীমার আওতায় আনতে এবং বীমার জন্য যে খরচ, যে প্রিমিয়াম, তার একটি অংশ ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকদের অনুকূলে দেবার উনি চিন্তা করেন। আর প্রতিটি কৃষকদের যদি উনি একটি ফার্মার্স কার্ড চালু করতে চান, যার মাধ্যমে যে কৃষিতে যে ভর্তুকি দেয় সরকার, যেই ভর্তুকি বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা নয়-ছয় করে, নষ্ট করে, ওই ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকদের অনুকূলে যে কার্ড ইস্যু করবেন, সেই কার্ডের মাধ্যমে উনি একেবারে কৃষকদের সরাসরি হাতে সরকারের অনুদানটি পৌঁছে দিতে চান, যাতে করে কৃষকরা তার উৎপাদন ব্যয় কমাতে পারে। আচ্ছা প্রিয় মা বোনেরা, এখানে উপস্থিত অনেকেই আছেন যারা বিধবা ভাতা পান, যারা দুস্থ ভাতা পান, যারা প্রতিবন্ধী ভাতা পান। পান না? অনেকে পান, অনেকেই পান না, অথচ আপনি পাওয়ার জন্য উপযুক্ত। কেন পান না? কারণ এই তালিকাটি কে করে গেছে? হাসিনা এবং হাসিনার দোসরেরা। সেখানে আপনার প্রয়োজনটি তারা বিবেচনায় নেয়। তাদের মূল বিবেচ্য বিষয় ছিল আওয়ামী লীগ করতে হবে, এবং যার প্রয়োজন নেই তাকেও তারা দিয়েছে আওয়ামী লীগ করবার কারণে, অথচ আপনি আওয়ামী লীগ করেননি, আপনাকে দেয়নি। আমি যে বিষয়টা বলতে চাই, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আজকে কথা বলছি না, আমি যেটা বলতে চাই, এই ভাতাটাও চালু করেছিলেন কে? এই ভাতাটাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। পরবর্তী সরকারগুলো ভাতার টাকার অঙ্ক বাড়িয়েছে। বেগম খালেদা জিয়া যে পরিবার মানুষকে দেওয়া শুরু করেছিলেন, পরবর্তীতে সংখ্যা হয়তো বেড়েছে। অর্থাৎ নারীদের জন্য এই ভাতাটাও ব্যবস্থাও বেগম খালেদা জিয়া করেছিলেন। আজকে আমি আপনাদের কাছে এসেছি শুধু এই কথাগুলো বলবার জন্য নয়, আমি যে কথাটা বললাম প্রথমে, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াই আপনারা আমাদের পদ্মার অন্তরালে আমাদের শক্তির আধার ছিলেন। পদ্মার অন্তরালে আপনারা আমাদের সহযাত্রী ছিলেন। কেন পদ্মার অন্তরালে ছিলেন? কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনাকে পদ্মার সামনে আসতে দেয়নি। প্রতিনিয়ত তারা ভিন্ন মতকে দমন করেছে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, মিথ্যা মামলা দিয়ে, হত্যা করে, খুন করে, গুম করে। সেই কারণে যেখানে পুরুষরাই সক্রিয় রাজনীতি করতে ভয় পেয়েছে, সেখানে নারীরা কিভাবে সক্রিয় রাজনীতি করবে? তাই আপনারা পদ্মার অন্তরালে থেকেই আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমাদেরকে ক্ষেত্র বিশেষে আশ্রয় দিয়েছেন। কিন্তু আজ আমি আপনাদের কাছে একটি আবেদন জানাতে এসেছি। আজকে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা সবচেয়ে কঠিন পথটুকু পার দিতে সমর্থ হয়েছি আল্লাহর অশেষ রহমতে, অর্থাৎ শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি। কিন্তু বাকি পথটুকু আমরা পাড়ি দিতে চাই আপনাদেরকে সাথে, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আমরা আদায় করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে একটি জাতীয়তাবাদী সরকার গঠন করতে চাই। আমরা বিশ্বাস করি এখানে উপস্থিত বিএনপি পরিবারের সদস্যরা যদি আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একতাবদ্ধ হয়ে আমরা যদি কাজটি করতে সক্ষম হই, তাহলে আজ দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলমান, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সমর্থ হব, এবং বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
আমরা সেই বাকি পথটুকু পাড়ি দিতে আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রশ্ন উঠতে পারে, অতীতে তো সমর্থন লাগেনি, আজ কেন সমর্থন লাগছে? না, অতীতেও সমর্থন লেগেছে, আজও লাগবে, ভবিষ্যতেও লাগবে। কারণ বাংলাদেশের জনগোষ্ঠী 50% নারী। নারীকে ধরে রেখে, নারীকে উন্নয়ন বঞ্চিত রেখে, নারীকে রাজনৈতিকভাবে ক্ষমতায় না করে কখনোই বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। নারী পুরুষ যখন হাতে হাত মিলিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, তখনই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা সেই আবেদনটুকু আপনাদের কাছে জানাতে এসেছি। আমরা বিশ্বাস করি অত্যন্ত সংকটময় মুহূর্তে আপনারা যখন আমাদের যেমন ভাবে আশ্রয় দিয়েছেন, আমাদেরকে যেভাবে আপনারা উজাড় করে আপনাদের সমর্থন ব্যক্ত করেছেন, কত মা আছেন, কত বোন আছেন যিনি মুখ ফুটে একটি কথা বলেননি, কিন্তু নীরবে প্রতি রাতে তাহাজ্জুদ নামাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন। কত মা আছেন, কত বোন আছে তার স্বামী জানতে পারেনি, তার সন্তান জানতে পারেনি, প্রতি সপ্তাহে 2টি করে রোজা রেখেছেন নফল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। আপনাদের সেই দোয়া কিন্তু বিফলে যায়নি, আপনাদের সেই প্রার্থনার উত্তর কিন্তু মহান রাব্বুল আলামিন দিয়েছেন বলেই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে এসেছেন। আপনাদের দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আপনাদের সমর্থন এবং আপনাদের আশ্রয়ে যখন আমার নেতাকর্মী নিরাপদে থাকতে পেরেছে, আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই বৃহৎ কর্মযজ্ঞে আপনারা আমাদের সারথি হবেন ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে, সেই আপনাদের কাছে নিবেদন জানিয়ে আবারও আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।